This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেশের টিভি9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। আজ অনির্বাণ শুরুতে চোপড়ার মাঝিয়ালির একটা ছবি দেখাবো, যেখানে শিক্ষা নেই, তার স্ত্রীও নেই। পিছিয়ে পড়া এলাকাকে এগিয়ে নিয়ে যেতে নাকি কত কিছুই রাজ্য সরকার করছে, তবুও আদিবাসী গ্রামে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেল একটা স্কুল। কিভাবে এগোবে এই প্রত্যন্ত গ্রাম, এই প্রশ্নই তো সেখানকার মানুষ করছে। তালাপোড়া আরও এক সরকারি স্কুলে, কারণ সেই শিক্ষকের অভাব। উত্তর দিনাজপুরের চোপড়ার মাঝিয়ারি গ্রাম আদিবাসী প্রধান। সেখানেই রয়েছে অথুরি, ছিল কালীগঞ্জ আদিবাসী জুনিয়র হাই স্কুল। কিন্তু শনিবার থেকে সেই স্কুলে ঝুলছে তালা। শিক্ষা দপ্তরের নির্দেশ, স্কুলে থাকা ৩৩ জন পড়ুয়াকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে অন্যত্র ভর্তি করাতে হবে। আমি 31 জানুয়ারি সালে যা ছাত্রছাত্রী ছিল অন্য জায়গায় সব পিসি দিয়ে ভর্তি করার জন্য অন্য জায়গায় চলে যেতে বলেছি। 2011 সালে শতাধিক ছাত্রছাত্রী নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল। স্থায়ী শিক্ষকের অভাব ছিল এই স্কুলে। পরবর্তীতে স্থায়ী শিক্ষক আসেন, কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চল বলে তারা বদলি নেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। স্থানীয় সূত্রে খবর, 2022 সালে একজন স্থায়ী শিক্ষক বদলি হন। এরপর 2025 সালে আরও একজন স্থায়ী শিক্ষক বদলি হয়ে যান। স্থায়ী শিক্ষক না থাকায় একমাত্র ভরসা ছিলেন অতিথি শিক্ষক। তিনি একা হাতে বছরের পর বছর স্কুলটি চালিয়ে আসছিলেন, কিন্তু তিনিও 31শে জানুয়ারি অবসর নেওয়ায় স্কুলটি শিক্ষক শূন্য হয়ে যায়। ফলে গ্রামের ছেলে মেয়েদের ভর্তি হতে হয়েছে দূরের একটি স্কুলে। মানে থাকলে মাস্টারগুলা ভালো ভালো শিক্ষার্থী দিল, এখানেই থাকতো। এখন স্কুলটা বন্ধ হয়ে গেছে, তো এখন মাস্টারটা নাই কিছু, তাহলে ওইটার জন্য আমি ওখানে ট্রান্সফার মাস্টার গুলার কমির জন্য অন্য স্কুলে এডমিশন করালাম। এত মেলা খেলা না করে এই স্কুলটা এখানে একটু বাচ্চা কাচ্চা যদি পড়াশোনা টিচার গুলো আসতো, তারা আমাদের মেয়ে ছেলেগুলা পড়াশোনা করতে পারতো। যে বাংলায় আদিবাসী ভাষায় শিক্ষার কথা বলা হচ্ছে, সেই বাংলাতেই অনাদরে অবহেলায় বন্ধ হয়ে গেল আদিবাসী গ্রামের একমাত্র স্কুলটাই। সরকার যখন ক্ষমতায় আসে তখন বলেছিল যে আদিবাসীদের জন্য আরো স্কুল হবে, আদিবাসী ভাষায় শিক্ষার প্রসারের জন্য তারা অনেক প্রকল্পের কথা বলেছিল। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের ইসলামপুর সাব ডিভিশন এবং চোপড়া ব্লকের অন্ডারে আদিবাসী স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের দিদি সরকার আসার পরে শিক্ষার হার কিন্তু অনেকটা বেড়েছে। দিদি আর আমাদের সম্মানীয় ব্রাত্য বসু স্যার, আমাদের শিক্ষামন্ত্রী, খুবই চেষ্টা করছে যে প্রত্যেকটা স্কুলের জন্য সাফিসিয়েন্ট টিচার আমরা দিতে পারি। ড্রপ আউট শূন্যে নামিয়ে পড়ুয়াদের স্কুলমুখী করার ঢক্কানি নাদ, কিন্তু বাস্তবে পড়ুয়া আছে, স্কুল নেই। স্ত্রী আর শিক্ষার মাঝে বিশ্রী ফাঁকটা আরো প্রকট হচ্ছে এই ছবিগুলিতে। বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, টিভি9 বাংলা। এখানে শেষ নয়, শিক্ষার আরো করুণ অবস্থা দেখাবো। লাইব্রেরিতে যার স্থান, সেই বই পড়ে রয়েছে শৌচালয়ের পাশে। পান্ডুয়ার ইটাচুনা চক্রের এসআই অফিসের ভাইরাল ভিডিও ঘিরে এখন শোরগোল পড়ে গিয়েছে। আর এ নিয়ে বিরোধীদের কটাক্ষ, শিক্ষা দপ্তর ও শৌচালয় সমার্থক। পাল্টা জবাব দিচ্ছে তৃণমূল। পাশেই শৌচালয়, আর তার সামনে ডাঁই করে রাখা স্কুলের পাঠ্যপুস্তক। হুগলির পান্ডুয়ায় এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। ইটাচুনা চক্রের এসআই অফিসে তৈরি করা হয়েছে শুনানি কেন্দ্র। শিক্ষা দপ্তরের সেই অফিসেই দেখা যাচ্ছে শৌচালয়ের সামনেই খোলা জায়গায় পড়ে রয়েছে স্কুলের বই। এটা তো খুবই দুঃখজনক একটা চিত্র। এটা একটা বাথরুমে দুটো বাথরুম রয়েছে, সেখানে কি করে বই? আজকে মানুষই ঠিক নেই, তো বই কোথায় থাকবে? বই তো বাথরুমেই থাকবে না। এসআইআর এর শুনানি ঘিরে বঙ্গ রাজনীতিতে এখন তরজা তুঙ্গে। তার মধ্যে শুনানি কেন্দ্রের বাইরে বইয়ের এই রকম অবহেলার ছবি। মানে যেখান থেকে শিক্ষার আলো বেরায়, যেখান থেকে সমাজ শিক্ষিত হয়, সেই বইগুলোকে ন্যূনতম কোন জায়গায় রাখতে হবে তার জ্ঞান ধারণা এদের মধ্যে নেই। এরা আগামী দিনে সমাজকে দেবে শিক্ষার আলো। সিপিএম বলছে তৃণমূলের আমলে শৌচালয় ও শিক্ষা দপ্তর সমার্থক হয়ে গেছে। শিক্ষা দপ্তর আর বাথরুম সমার্থক শব্দ হয়ে গেছে।
এখানকার শিক্ষামন্ত্রীর মাল কোথায় থাকে? বাথরুমে থাকে, টাকা বাথরুমে, সোনা বাথরুমে, বান্ধবী বাথরুমে, এদের সবই বাথরুম প্রেমী মানুষেরা। তৃণমূল অবশ্য এই ঘটনায় সরকারি আধিকারিকদের দিকেই দায় ঠেলছে। চরম নিন্দনীয় ব্যাপার। আমি আজই ডিপিএসসি থেকে আরম্ভ করে শিক্ষা দপ্তরে যোগাযোগ করে এর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি। আর শিক্ষা দপ্তরের আধিকারিক, জেলা স্কুল পরিদর্শক বিষয়টি নাকি তিনি জানেনই না। যেহেতু স্কুলের রিলেটেড ম্যাটার, চেয়ারম্যান ডিপিএসসি রিপোর্ট চেয়েছে, রিপোর্টটা এখনো দেয়নি এসআই। এসআইটা দিলে জানতে পারবো। বাথরুমের সামনে যে বই পড়া থাকাটা মোটেই ঠিক নয়, যদি হয়ে থাকে ওটা তো মোটেই ঠিক নয়। একে তো একের পর এক স্কুলে তালা ঝুলছে, পঠন পাঠন কার্যত শিখে উঠেছে, এবার স্কুলের বইটাও অবহেলায় পড়ে। সামনের দিনগুলোতে কি পরিস্থিতি হতে চলেছে তা ভেবেই শিউরে উঠছেন অনেকে। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। যারা ভোটের সময় দায়িত্ব নিয়ে চিহ্ন চিনিয়ে যান, ভোটের পর তাদের চিহ্ন থাকে না কেন বলুন তো? খানাখন্দ রাস্তা নিয়ে এবার লম্বা চওড়া কথা বলতে এলে নেতাদের রাস্তা দেখাবে বাঁকুড়ার ওন্দার আদিবাসী পাড়া। পাকা রাস্তার পাকা কথা না পেলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন 800 ভোটার। সবাই আসবে, দাদা আসবে, দিদি আসবে, বৌদি আসবে, অনেক রকম নেতা আসবে, কিন্তু আমরা কারো কথা শুনবো না। সমস্ত রাজনৈতিক দলের প্রতিশ্রুতি দেয়, ভোট পেতে গেলে কেউ কারো কথা রাখে না। জঙ্গলে পাতা ঝরার সময় সঙ্গে ভোটেরও আবার নেতাদের উকি ঝুঁকি বাড়বে, হাত জোর করে এসে দরজায় দাঁড়াবেন, কিন্তু কেউ কথা রাখে না। নেতাদের বিশ্বাস করে ঠকতে ঠকতে এবার হেস্তনেস্ত চাইছেন মানুষগুলো। শীতের রাস্তায় এই পাড়ায় ধুলো ঝড় ওঠে, বর্ষায় কাদামাখা অবস্থা, জঙ্গল ঘেরা গ্রাম। শহরে যেতে হলে হাতের ভয় আছে, তার থেকেও বেশি ভয় রাস্তা নিয়ে। বাঁকুড়ার ওন্দার নাকাই জুড়ের প্রায় 6.5 কিলোমিটার রাস্তা সম্বন্ধে যত কম বলা যায় তত ভালো। রাজ্যে সরকার বদল হয় স্থানীয় বিধায়ক, সাংসদ, এমনকি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতাও, কিন্তু রাস্তা পাকা হয় না। এতদিন এরা ভোট দিয়েছে, বিনিময় একদিনের পেট ভরানোর ভেট সেই দিন আর নয়। শুধু কলমের একটা কালি নখে দিয়ে দিলাম আর মুড়ি ঘুগনি খাইয়ে দিলাম, এটা তো নয়। ওনাদের তো কিছু কাজ আছে, ওদের প্রতি আমাদের কিছু আশা প্রত্যাশা থাকে। যাদের প্রতি আশা প্রত্যাশা তাদের যে বয়ে গিয়েছে, নেতাদের দায়িত্ব বুঝিয়ে দিতে চাইছে আদিবাসী গ্রাম। আমরা জঙ্গলের মাঝে আছি, তাহলে আমাদের যদি রাস্তাগুলো এরকম অবস্থা থাকে, তাহলে আমরা রাত্রের বেলা কেউ চলাচল করবো? বর্ষার দিনে তো প্রচন্ড জল দাঁড়িয়ে যায়, রুগী নিয়ে যাওয়ার জন্য মানে গাড়িও আসতে চায় না, গাড়ি ঢুকতেই চায় না। এলাকার পঞ্চায়েত তৃণমূলের, সমিতিও শাসক দলের, জেলা পরিষদও তাই। আদিবাসীদের এই রণংদেহী মেজাজ দেখে তৃণমূল বলছে কাজ হলো বলে। শাসক দলের এইসব কথা লোক দেখানো বলে বিধেছে বিজেপি। গ্রামবাসীদের একটা দাবি আছে, রাস্তাটা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করে দিয়েছে পথশ্রী প্রকল্পে, এবং রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। রাস্তা স্যাংশন আছে, তো রাস্তার কাজটা কবে হবে? আর তো কয়েকদিন বাদে ভোট ঘোষণা হবে। তৃণমূল কংগ্রেস বাস্তব ঘুঘুর দল, কারোর সঙ্গেই নাই, কিভাবে কামানো যাবে? ওন্দার 273 নম্বর বুথে মোট ভোটার প্রায় 800। 2021-এর বিধানসভা ভোটে এই বুথ থেকে 13 ভোটের লিড পায় বিজেপি। 23-এর পঞ্চায়েত নির্বাচনে এই বুথে 185 ভোটে জয়ী হয় তৃণমূল, কিন্তু লোকসভা ভোটে 273 নম্বর বুথ থেকে তৃণমূল পায় 211 ভোটের লিড। সেই এলাকায় ভোটারদের ভোট না দেওয়ার ইচ্ছে জোড়া ফুলের চাপ কি বাড়বে, নাকি নতুন কোনো গল্প ফেদে আর একটা ভোট পার? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আরামবাগে অনেক চেয়ে চিনতে কয়েক কোটি বরাদ্দ হয়েছে, ঘটা করে রাস্তার কাজও শুরু হয়েছিল, কিন্তু মাঝপথে ঠিকাদার ওঠা। এবার বাকি 1.5 কিলোমিটার রাস্তা কি হবে তা নিয়ে বিরাট প্রশ্ন উঠছে। আরামবাগের প্রাণ কেন্দ্রে রাস্তার এমন হালে শহরবাসী প্রাণ যাওয়ার জোগাড়। কোথায় গেল রাস্তার টাকা? কাটমানির অত্যাচারী কি ঠিকাদারের পিঠ টান? অনেক প্রশ্ন আরামবাগবাসী। এই রাস্তায় এলে ধুলো ঝরে পড়তেই হবে। কোনো গাড়ি দুলছে, কেউ পাল্টি খেলো বলে। আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে গৌরহাটি পর্যন্ত রাস্তাকে কেউ কেউ ঠাট্টা করে ধুলোহাটি বলেও ডাকেন। কোনো গ্রামের রাস্তা নয়, আরামবাগ শহরের প্রাণকেন্দ্রে। কেন এমন পরিস্থিতি? মাস কয়েক আগে রাস্তা সংস্কারের জন্য 2.5 কোটি টাকা বরাদ্দ হয়, সেই মতো শুরুও হয় মেরামতি, কিন্তু আচমকাই কাজ বন্ধ করে এলাকা ছাড়েন ঠিকাদার সংস্থা। আমাদেরকে না জানিয়ে চলে গেছেন,
সঙ্গে সঙ্গে আমরা তাকে চিঠি করে আবার ডাকার চেষ্টা করি, তো সেটাও কিছু হয় না। তখন আমরা হায়ার অথরিটিকে জানাই, তাকে তখন হায়ার অথরিটির তরফ থেকে তাকে ডেকে তাকে বুঝিয়ে আবার কাজে ফেরানো হচ্ছে। রাস্তার জন্য ব্যবসার 12টা বাজছে, দুর্ঘটনা লেগেই রয়েছে। কেন বন্ধ রাস্তার কাজ? কবে শেষ হবে? এই প্রশ্ন তুলে আরামবাগে পূর্ত দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। 1.5 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটা কি গৌরহাটি মোড় থেকে বাসদেবপুর মোড়ে ম্যাপে কি নেয়? টোটাল ব্যবসাটা স্টপ হয়ে গেছে, বিশেষ করে খাবারের ব্যবসাগুলো তো ম্যাক্সিমাম ওই দিকটাই ছিল আমাদের গৌরহাটি মোড়ে, টোটালি বন্ধের দিকে। রাস্তা নিয়ে এত জলঘোলা, ঠিকাদার উধাও হয়ে যাওয়ার পিছনে কি কাটমানি রহস্য? তৃণমূলকে নিশানা বিজেপির। তিনি কন্ট্যাক্ট নিয়েছিলেন, তিনি নাকি পয়সার অভাবে ছেড়ে চলে গেছেন। তাহলে পয়সাটা গেল কোথায়? তৃণমূলের কোনো নেতার পকেটে চলে গেছে। জায়গাটা কাজ অতি সত্বরই শুরু হচ্ছে, এতে বেশি করে উত্তেজিত হওয়ার কিছু নাই, খুব অতি শীঘ্রই ওই জায়গার কাজ সম্পন্ন হবে। আরামবাগ থেকে কলকাতা বা বাঁকুড়ায় যেতে হলে এভাবেই নাকানি চোবানি খেতে হয়। পথের জন্য চোর ধরতে দেরি হয় আরামবাগ থানার। ঠিকাদারের ঠিকায় কোথায় গোলমাল? আরামবাগে বড়ই রহস্য। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। হুগলির খানাকুলে রাজা রামমোহন রায়ের বাস্তুভিটে লাগোয়া আমবাগান লিজে দেওয়া হচ্ছে। সেই সংক্রান্ত নোটিশ সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে হুগলির খানাকুলে। রাজা রামমোহন রায়ের বংশধররা ক্ষুব্ধ। বিজেপির অভিযোগ, রামমোহন রায়ের ঐতিহ্যকে নষ্ট করতে চাইছে তৃণমূল। পাল্টা যুক্তি দিচ্ছে শাসক দল, চলছে চাপানি দল। হালফিলে বাংলার মনীষীদের বারে বারে টেনে আনা হয়েছে ভোটের রাজনীতিতে। রাজা রামমোহন রায়ও বাদ যাচ্ছেন না। এবার খানাকুলের রঘুনাথপুরে রামমোহনের হেরিটেজ বাস্তুভিটে লাগোয়া আমবাগান লিজে দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই বেঁধেছে বিতর্ক। সামনে এসেছে হুগলি জেলা পরিষদের কার্যালয়ের কোটেশন নোটিশ। তাতে বলা হয়েছে 2026, 27 এবং 28-এ আমের মরশুমের জন্য দরপত্রের মাধ্যমে লিজ দেওয়া হবে। এই প্রক্রিয়া নিয়ে তীব্র আপত্তি রাজা রামমোহন রায়ের বংশধরদের। অনেক পুরনো আম গাছ মরে যাচ্ছে, সেগুলোকে বাঁচানোর কোনো ব্যবস্থা করছে না। পশ্চিমবাংলার মধ্যে বিখ্যাত আম ওখানে সব গাছের চারা রয়েছে, সেগুলো সংরক্ষণের ব্যবস্থা না করে লিজ দেওয়াটা এটা অবশ্য ঠিক না। কিন্তু নিয়মটা ঠিক কি? হেরিটেজ বিশেষজ্ঞরা বলছেন, কোনো ঐতিহ্যবাহী স্থানে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পিপিপি মডেলে লিজ দেওয়া যেতে পারে, কিন্তু দেখতে হবে যাতে ওই ঐতিহ্যবাহী স্থানে পর্যটন উন্নয়ন রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয়। কিন্তু কোনো লাভজনক কাজেই তা ব্যবহার করা যাবে না। আমবাগানের লিজ নিয়ে বিতর্ককে তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করেছে বিজেপি। রামমোহন মেলা বন্ধ করে দিয়েছে, চালু করব। কারা রেল লাইন চালু করছে রামমোহন রায়ের রাধানগর পর্যন্ত, আর কারা রামমোহন রায়ের আমবাগানকে লিজ দিচ্ছে, তা মানুষ দেখতে পাচ্ছে। মুখের কথা কিছু হয় না। সংস্কার করার জন্য, উন্নয়নের জন্য টেন্ডার করতে হয়, টেন্ডার প্রসেসে আছে। এর সাথে ওই বেসরকারি এসব কি আছে ওরা জানে না, তাই ওরা ব্যাপারটা আগে জানুক, জেনে বলুক, কারণ ওখানটা নবরূপে সংস্কারের কাজ চলছে। হেরিটেজ সাইটের আমবাগান নিয়ে এত বিতর্ক, কি বলছে হুগলি জেলা পরিষদ? রাজা রামমোহন রায়ের আমবাগানের কথা বলতেন, এরকম কোনো প্রক্রিয়া এখনো পর্যন্ত আমার কানে আসেনি। যদি জেলা পরিষদগতভাবে যদি আমরা এরকম কোনো প্রক্রিয়া আমরা শুরু করি, অবশ্যই আপনাদেরকে জানানো হবে। শুনলেন কি বলছেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি? সরকারি হেরিটেজ সাইটে আমবাগান লিজে দেওয়া নিয়ে কত বিতর্কই না হচ্ছে, অথচ তার কাছে কোনো তথ্য নেই। অনিয়মের গন্ধ। এবার কি অনুসন্ধানের নির্দেশ দেবে তৃণমূল পরিচালিত হুগলি জেলা পরিষদ? আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। উন্নয়নের মাঝে পথের কাঁটা, বিদ্যুতের খুঁটি, বছরের পর বছর ধরে সমস্যা। সমাধান কোথায়? বহু দরজায় ঘুরেছেন, কিন্তু এই যে লাভ হয়নি। মন্ত্রীকে তাই হাতের কাছে পেয়ে ক্ষোভ জানালেন কাকসার গ্রামের মানুষ। পাকা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে ইলেকট্রিক পোল, যার জেরে ঢুকতে পারে না কোনো 4 চাকা গাড়ি, এমনকি অ্যাম্বুলেন্সও। রাত বাড়লে পরিস্থিতি আরও দুর্বিষহ। কেউ অসুস্থ হলেই ভয় বাড়ে। এভাবে 1-2 বছর নয়, দীর্ঘ 20 বছর ধরে লড়াই করছেন কাকসার কুলডিহার কাশিডাঙ্গার মানুষ। যাওয়া আসার অসুবিধা হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া যেতে পারছে না। কি আছে ওখানে রাস্তায় মাঝে? পোলটা আছে। যখন পোল বসেছে তখন দেখেননি আপনারা? তখন তো রাস্তাটা ছিল না, এবার দুই ধারের মালিকেরা থেকে এই রাস্তাটা করা হয়েছে। রাস্তার মাঝখানে বলে, তারপরে ঢালাই হওয়ার পরে রাস্তার মাঝখানে পোলটা বলে।
এলাকাবাসীর দাবি, বিদ্যুৎ দপ্তরে জানিয়ে কোনো লাভ হয়নি। অগত্যা এবার সমাধানের আশায় মহিলারা ছুটলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে। মন্ত্রীর সাফাই, উন্নয়ন চলছে, এ ধরনের বাধা আসবেই। উন্নয়ন করতে গেলে তো আগের থেকে সংকীর্ণ রাস্তা থেকে রাস্তা প্রশস্ত হবে, সেখানে এই ধরনের ঘটনা ঘটবে। আজকে জানতে পেরেছি, আমরা চেষ্টা করব। দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপির। পশ্চিমবঙ্গের সরকারের এমন পরিস্থিতি, এমন অবস্থা হয়েছে যে আজকে একটা সামান্য ইলেকট্রিক পোল সরানোর জন্য সাধারণ মানুষকে 15 বছর অপেক্ষা করতে হয়। 20 বছর কেটে গিয়েছে, কাঁটা সরিয়ে আর কবে মসৃণ হবে রাস্তা? অনন্ত অপেক্ষায় কাঁকসার কাশিডাঙ্গার বাসিন্দারা। জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার দুপুরে কালী পাহাড়ের জঙ্গলে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও রঘুনাথপুর থানার পুলিশ। উঁচু পাহাড়ে আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। কিভাবে জঙ্গলে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। শর্মিষ্ঠা, নদিয়ার একটা পঞ্চায়েত চাপড়ায়, নাম মহৎপুর, কিন্তু সেখানে কাজকর্ম কিন্তু তেমন মহৎ নয়, অন্তত দুর্নীতির অভিযোগ যেভাবে উঠেছে। আপনি বলবেন না নতুন কথা, কিন্তু কি জানেন, এই দুর্নীতির অভিযোগের কম্পনেই তৃণমূলের বোর্ড টলমল। তাও বলবেন এতেও নতুন কি আছে? নতুনত্ব এটাই যে দলের নেতাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের 6 পঞ্চায়েত সদস্য ইস্তফা দিতে চেয়েছেন। সে চিঠি পেয়েছেন পঞ্চায়েত প্রধান। ভোটের আগে মহা চাপে তৃণমূলের প্রধান, অঞ্চল সভাপতি আর সঙ্গী বিধায়ক। কন্যার বিশ্রামাগার আছে, যেটাকে নিয়ে তিনবার টাকা তোলা হয়েছে, কাজ হয়েছে একবার। এই ব্যাপারগুলো আমরা এমএলএ সাহেবকে জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আগামী দিন দাদার ভোট, সেই ভোটে আমরা মানুষের কাছে কি জবাব দেবো? গুণীজনরা বলে গিয়েছেন, চালাকি দ্বারা কোনো মহৎ কার্য হয় না। কিন্তু রাজনীতির জালে জড়িয়ে নদিয়ার মহৎপুরে মহা দুর্নীতির অভিযোগ উঠেছে। পরিস্থিতি এমন যে দুর্নীতির ঘূর্ণিতে ডুবতে বসেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। শাসক দলের 6 সদস্য ইতিমধ্যেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছেন পঞ্চায়েত প্রধানকে। মহৎপুর গ্রাম পঞ্চায়েতে একাধিক দুর্নীতির কারণে আমরা ইস্তফা দিতে বাধ্য হয়েছি। দুর্নীতিটা করছে কি? আমাদেরই সদস্যরা করছে। দুর্নীতি কিসে? তৃণমূলের বিরোধী পঞ্চায়েত সদস্যদের দাবি, মহৎপুর বাজারে যাত্রী বিশ্রামাগার নির্মাণের জন্য টাকা বরাদ্দ হয়েছে 3 বার। সে টাকা লুটেপুটে খেলো কারা? প্রধান বলছে আমি কিছু জানি না, আমাদের অঞ্চল সভাপতি বলছে আমি কিছু জানি না। যখন আমরা রিসিভ দেখছি সেখানে পাচ্ছি দেবনাথ ঘোষ। দেবনাথ ঘোষটা কে? না, দেবনাথ ঘোষটা হচ্ছে আমাদের অঞ্চল সভাপতির একটা সেকেন্ড হ্যান্ড বলতে পারি আমরা। এই ব্যাপারগুলো আমরা এমএলএ সাহেবকে জানিয়েছিলাম, একাধিকবার জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ওটা নেই, আপোষের মধ্যে ওরা গন্ডগোল হয়েছিল, কিছু টেন্ডার সংক্রান্ত ব্যাপার, যেটা আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না। আমরা ঠিক করে দিয়েছি। বড় অভিযোগ, পঞ্চায়েত প্রধান আর তৃণমূলের অঞ্চল সভাপতির এই সবই অজানা নয়। তাহলে তারা কি বলছেন? আপনি কি দুর্নীতির সাথে জড়িত আছেন? না। 3বার টাকা তুলেননি? কতবার তুলেছেন? 2বার তুলেছে, 90 করে। কিন্তু তারা এই টেন্ডার সম্বন্ধে কিছুই জানে না, সবটাই অবগত। সব জানে, তারা এখন মিথ্যা কথা বললে তার আমরা কি করব? আমি কি করব বলেন? গতকাল আমাদের একটা টেন্ডারের ব্যাপারে আমাদের ডাকা হয়েছিল, প্রধান ডেকেছিল, আমরা গিয়েছিলাম। গিয়ে ওখানে জানতে পারছি আমাদের টাকার অ্যাডভান্স কাজ আগেই করা হয়ে গেছে। আর এই টাকাটা অ্যাডভান্স যে কাজ হবে তার টাকাও ওনারা আগে শেষ করে দিয়েছে। 6 তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বিদ্রোহে বোর্ড গদি টলমল। ভোটের আগে তাকে বিজেপির পালে হাওয়া দিচ্ছে। প্রধান এবং তৃণমূল কংগ্রেসের ওখানকার যিনি অঞ্চল সভাপতি আছেন, তারা মিলিতভাবে জনগণের টাকা, সরকারি টাকা আজকে লুট করছে। চাপড়ার মহৎপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন 25। এর মধ্যে তৃণমূলের 13, বিজেপির 5, সিপিআইএমের 6 এবং কংগ্রেসের 1 সদস্য। তৃণমূলের 6 জন পদত্যাগে অনড় থাকলে বোর্ড যে বিপদে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। বিধানসভা ভোটের আগে নদিয়া জেলা তৃণমূল এই ড্যামেজ কন্ট্রোল করতে পারবে? মহাদেব কুণ্ডু রিপোর্ট, TV9 বাংলা। সোনা ব্যবসায়ী স্বপন কামিলা খুনে অভিযুক্ত হলেও চার্জশিটে নাম নেই রাজগঞ্জের অবসরপ্রাপ্ত বিডিও প্রশান্ত বর্মন। বিধাননগর আদালতে সোনা ব্যবসায়ীকে অপহরণ করে খুনের মামলা চার্জশিট জমা পড়ে। খুনের পর দেহ তোলার সময় সিসি ক্যামেরায় তাকে দেখাও গিয়েছে। তারপরও এই অপসারিত বিডিওর নাম নেই কেন? কার নির্দেশে চার্জশিটে এই প্রশান্তর নাম নেই? প্রশ্ন উঠছে।
আত্মসমর্পণ তো এখনো করেইনি। এমনকি পুলিশ সোনা ব্যবসায়ী খুনের চার্জশিটে নামটাই রাখেনি। অথচ সিসি ক্যামেরায় দেখা যায় নিউ টাউনের বাড়ি থেকে দেহ বের করার সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে রাজগঞ্জের অপসারিত ভিডিও। প্রশান্ত বর্মনের মাথায় কার হাত? 29 অক্টোবর নিউ টাউন থানার যাত্রাগাছি খালধার থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। সল্টলেকে সোনা ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। সেই মামলায় 90 দিনের মাথায় বিধাননগর আদালতে জমা পড়ল চার্জশিট। কিন্তু সেই চার্জশিটের নামই নেই অপসারিত ভিডিও প্রশান্ত বর্মনের। এই প্রশান্তকেই সিসি ক্যামেরায় দেখা যায় নিউ টাউনের বাড়ি থেকে স্বপন কামিল্লার দেহ বের করার সময়। তারপরও প্রশান্তকে ছুটেই পাচ্ছে না পুলিশ। 22 ডিসেম্বর খুনে অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আর্জি খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। এরপর থেকে বেপাত্তা হয়ে যান প্রশান্ত বর্মন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে 23 জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। কিন্তু তারপর 12 দিন পেরিয়ে গেলেও পাত্তাই নেই প্রশান্তর। পুলিশ নাকি তার খোঁজ পাচ্ছে না। পিসি ভাইপোর উনার মাথার উপরে হাত আছে, তাই আর উনার প্রশাসন তো উনার অঙ্গুলি হিলনেই চলে। তো উনি যেহেতু সেইভাবেই প্রশাসনকে ব্যবহার করছে, উনাদের যেহেতু বলছে যে না তোমাদের যতই নির্দেশ আসুক, যত কিছুই তোমাদের উপরে চাপ আসুক না কেন, তোমরা কোনোভাবেই প্রশান্ত বর্মনকে ধরবা না। আর এখানেই প্রশ্ন উঠছে, আড়ালে থেকে এখনো প্রভাব খাটাচ্ছেন প্রশান্ত। সেই কারণেই এফআইআর এ নাম থাকা সত্ত্বেও চার্জশিটের নাম বাদ। আইন আইনের পথেই চলবে। আমরা বিশ্বাস রাখি পুলিশ নিশ্চয়ই তার কাজ করবে এবং সে শীঘ্রই ধরা পড়বে। এটা আমরা বিশ্বাস রাখি যে পুলিশের কাজ করবে। হয়তো অ্যাবসকন্ডিং আপাতত আছে, কিন্তু পুলিশ নিশ্চয়ই খুঁজে পাবে। এতগুলো যখন ওনারা তথ্য দিয়েছেন, তো নেক্সট এই কাজটাও করে দেবে। কার মদতে এতদিন ধরে গা ঢাকা সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনের? সব জেনেও কি স্বঘোষিত দাবাং ভিডিওকে ছোঁয়ার সাহস দেখাচ্ছে না পুলিশ? শুধু কি প্রশান্তকে ফেরার ঘোষণা করেই দায় ছাড়বে পুলিশ? রঞ্জিত ধর ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।